স্বপ্নার গ্রামে সকল মহিলারা পরাদা নামের এক বিশেষ ওড়না দিয়ে তাদের মুখ ঢেকে রাখত। দেবীমার অভিশাপ থেকে বাঁচতেই তারা এইটা করত। এর ব্যতিক্রম হলেই দেবীমা রুষ্ট হবে এবং তাদের গ্রামে নেমে আসবে এক ভয়ঙ্কর বিপদ। একদিন এক দমকা হওয়ায় স্বপ্নার ওড়না উড়ে গেলে ফটোগ্রাফার তার ছবি তুলে নেয়, আর এতেই ঘটে বিপত্তি। নিজের দোষ না থাকলেও গ্রামবাসী এখন তার ওপর চড়াও হয়, এমনকি তার বিয়েটাও ভেঙে যায়। এইবার নিজেকে নির্দোষ প্রমাণ করতে সে বেরিয়ে পড়ে সেই ফটোগ্রাফারকে খুঁজতে। তার এই যাত্রার পরেই তার এবং পুরো গ্রামবাসীর জীবন কিভাবে বদলে যায় সেটাই দেখবো আজকের গল্পে পারাধাতে। শুরুতেই আমাদের পঞ্চগড় নামের একটি গ্রাম দেখানো হয়। সেখানে রাতের বেলা একটা মেলা হচ্ছিল, যেখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম হলো স্বপ্না। সে তার বাবার সাথে মিলে পারাধা নামের এক বিশেষ ওড়না বিক্রি করছিল। এই বিশেষ রকম ওড়না গ্রামের সকল মহিলারা তাদের মাথার উপর রাখে, সব সময় এই ওড়না দিয়ে নিজেদের মুখ ঢেকে রাখে। তাদের এই প্রথা কোথা থেকে এবং কিভাবে আসলো সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো স্বপ্না যখন তার বাবার সাথে মিলে ওড়নাগুলো বিক্রি করছিল, তখনই সেখানে সুযোগ বুঝে একটি ছেলে আসে আর তার হাতে একটি সোনার চুড়ি উপহার দিয়ে যায়। আমরা জানতে পারি এই ছেলের নাম হলো রাকেশ। সে এই গ্রামের গ্রাম প্রধানের ছেলে। তার সাথে স্বপ্নার অনেক দিনের সম্পর্ক ছিল। এরপর তারা তাদের পরিবারের সাথে সম্পর্ক নিয়ে কথা বলে। তাদের পরিবার তাদের বিয়ে দিতেও রাজি হয়ে যায়। 3 দিন পরেই ছিল তাদের এঙ্গেজমেন্ট। কিন্তু বিয়ের আগে স্বপ্নার কোনো ছেলে মানুষের সামনে তার মুখ দেখানো একদমই বারণ ছিল। তাই সেখানে রাকেশ তাড়াতাড়ি তাকে উপহার দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় সেই গ্রামে গ্রাম প্রধান অর্থাৎ রাকেশের বাবা সেখানে আসে। আজ তাদের গ্রামে দেবীর পুজো করা হবে। দেবীকে পুড়িয়ে দেওয়ার জন্য গ্রাম প্রধান অর্থাৎ রাকেশের বাবা স্বপ্নার বাবার কাছ থেকে সেই বিশেষ ওড়না নিয়ে যায়। এরপর দেখানো হয় দেবীর পুজো শুরু হয়ে যায়। সবার সামনে দেবীর চেহারা আনার আগে তার উপর সেই বিশেষ রকম ওড়না অর্থাৎ পারাদা দিয়ে দেওয়া হয়। সবাই তখন দেবীর আরাধনায় মেতে ওঠে। এরপর দেখানো হয় তাদের গ্রামে কিভাবে এই নিয়ম সৃষ্টি হলো, তারা কিভাবেই বা এই দেবীর পুজো করা শুরু করলো। এই নিয়েই একটা ছোট্ট নাটক আয়োজন করা হয়। তখন আমরা জানতে পারি অনেক বছর আগে এখানে এই গ্রামে একটা সারদা নামের মহিলা বাস করত। সে ছিল একজন যোদ্ধা। একদিন এই গ্রামের ওপর যখন দুষ্টু লোকেরা আক্রমণ করলো, তখন সারদা প্রেগনেন্ট ছিল। প্রেগনেন্ট থাকা অবস্থায় সে শত্রুদের সাথে তাদের রাজ্যকে বাঁচানোর জন্য ঘোড়া নিয়ে বেরিয়ে যায়। সেখানে গিয়ে সে যখন যুদ্ধ করতে থাকে, তখন তাদের লোকেদের মাঝে একজন গুরুতরভাবে আহত হয়। সে তখনই তাকে নিয়ে চিকিৎসকের কাছে দৌড়ে যায়। কিন্তু সে যখন ফিরে আসছিল তখন অনেক বেশি রাত হয়ে যায়। সামনে থেকে কিছু দুষ্টু লোকের দল তাদের গাড়ি নিয়ে সামনে আসে আর তাকে বলতে থাকে এভাবে পোয়াতি অবস্থায় ঘোড়ায় করে তার একা বাড়ি ফেরা উচিত হবে না। সে যদি তাদের সাথে যায় তাহলে তাকে তারা বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। সারদাও তাদের উপর বিশ্বাস করে তাদের সাথে যায়, কিন্তু লোকগুলো তাকে জঙ্গলে নিয়ে গিয়ে তার উপর শারীরিক নির্যাতনের চেষ্টা করে। সারদা তখন সেই লোকগুলোর কাছ থেকে নিজের সম্মান বাঁচানোর অনেক চেষ্টা করে, তাদের সাথে লড়াই করা শুরু করে। কিন্তু তাদের শক্তির কাছে সে একা পেরে উঠছিল না। এক পর্যায়ে লোকগুলো তাকে আগুন দিয়ে মেরে ফেলতে চায়, কিন্তু তখনই নিজের অসম্মানের প্রতিশোধ নিতে সারদা তার সাথে সেই লোকগুলোকে নিয়েও পুড়ে যায়। লোকগুলোর মৃত্যু নিশ্চিত হলেই গ্রামে থাকা একটি কুয়োতে সে ঝাঁপ দিয়ে দেয় আর সেখানেই মারা যায়। আর তারপর থেকে এই গ্রামের মহিলাদেরকে এই বিশেষ রকম ওড়না পারাধা মাথায় নিয়ে নিজের মুখ লুকিয়ে রাখতে হয়। এটা হলো একটা অভিশাপের মতো। যদি কোনো মেয়ে ভুল করে বা ইচ্ছে করে তার মুখ পরপুরুষের সামনে আনে আর এই কুয়োতে ঝাঁপ দিয়ে নিজের জীবন উৎসর্গ না করে, তাহলে এই গ্রামের আর কেউই বাচ্চা জন্ম দিতে পারবে না। এইভাবেই তাদের বংশ এইখানেই শেষ হয়ে যাবে। এটাই হলো তাদের প্রথার মূল কাহিনী। তবে থেকে তারা নিজেদের মুখ সবার থেকে এইভাবে আড়াল করে রাখে। বিশেষ করে মেয়েদের যখন বয়ঃসন্ধিকাল শুরু হয়, তখন থেকে একটি পুজো করার মাধ্যমে এই বিশেষ ওড়না পারাধা পরিয়ে দেওয়া শুরু করে দেয়। এরপর থেকেই পরপুরুষের সামনে এটা খোলা একদমই মানা। এরপর সিন চেঞ্জ হয়ে যায় পরের দিন সকালবেলার। সেখানে আমাদেরকে স্বপ্নাকে দেখানো হয় যে কিনা তার বান্ধবীকে নিয়ে তার মায়ের কবরে যায়। তার মা মূলত কয়েক বছর আগে মারা গিয়েছে। তারপর থেকেই স্বপ্না প্রতিদিন তার মায়ের সাথে দেখা করার জন্য আসতো। আজকে সে তার মাকে বলতে থাকে পরবর্তী 2-3 দিনের জন্য সে তার মায়ের সাথে দেখা করতে আসতে পারবে না, কারণ 2 দিন পর তার এঙ্গেজমেন্ট। তাই সে যেন তাকে না দেখতে পেয়ে মন খারাপ না করে। স্বপ্না তার মায়ের সাথে সমস্ত কথাই শেয়ার করত। সে তার মাকে জানায় তার বাবা তার এঙ্গেজমেন্ট এবং পরবর্তীতে বিয়ের জন্য অনেক বেশি পয়সা খরচ করার কথা ভাবছে। এইগুলো কি করা তার ঠিক হচ্ছে? এভাবেই তার মায়ের সাথে কথা বলার পর সে তার বাড়ির দিকে ফেরা শুরু করে। কিন্তু তখন দেখানো হয় সে যখন মাঠের দিক থেকে আসছিল, তখন হঠাৎ করে আচমকা হওয়ার জন্য স্বপ্নার মাথা থেকে ওড়না
স্বপ্না উড়ে গিয়ে নিচে পড়ে যায়। সে সঙ্গে সঙ্গে সেটি মাথায় পড়ে নেয়। তার তো অনেক বেশি ভয় করছিল, কারণ কেউ তাকে দেখে নিয়েছে নাকি, এই নিয়ে সে তার বান্ধবীকে বলছিল, কিন্তু তারা এই বিষয়টা কাউকে জানাবে না বলেই ঠিক করে। দেখা যায় এখনো গ্রামের মধ্যে কোনো ঝামেলা হয়নি, তাই স্বপ্না নিশ্চিত হয়ে তার বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সে তার বাবার সাথে দেখা করে। বাবাকে সে মনে করিয়ে দেয় তার এঙ্গেজমেন্টে আসার জন্য সবাইকে সে কল করেছে কিনা। তার বাবা বলতে থাকে সে সবাইকে কল করে দিয়েছে, কোনো সমস্যা নেই। তখনই স্বপ্না রুমি আন্টি নামে একজনের কথা বলে। তখনই তার বাবা তাকে বলে সে তো তাকে কল করতে একদমই ভুলে গিয়েছে। স্বপ্না তখন তাকে বলতে থাকে যে রুমি আন্টি যদি তার এঙ্গেজমেন্টে না আসে তাহলে সে এঙ্গেজমেন্টই করবে না। তার বাবা তখনই রুমিকে কল করে আর স্বপ্নার এঙ্গেজমেন্টের ইনভিটেশনও দিয়ে দেয়। এরপর আমাদেরকে রুমিকে দেখানো হয়, যে হলো স্বপ্নার মায়ের বেস্ট ফ্রেন্ড। স্বপ্নার মা মারা যাওয়ার আগে তার কাছে স্বপ্নার দায়িত্ব রেখে গিয়েছিল। সে স্বপ্নাকে এবং স্বপ্না তাকে খুবই বেশি ভালোবাসে। রুমি শহরে বাস করত। সে স্বপ্নার এঙ্গেজমেন্টের কথা শুনে তার হাজবেন্ডকে জানায়। তার হাজবেন্ড তাকে বলে সে যদি চলে যায় তাহলে এই কদিনের মধ্যে তার হাজবেন্ড এবং তার বাচ্চাকে কে সামলাবে। রুমি তখন তাকে বলে তার ওখানে যাওয়া খুব বেশি গুরুত্বপূর্ণ, সে যদি সেখানে না যায় তাহলে স্বপ্না অনেক বেশি কষ্ট পাবে। তাই সে তার হাজবেন্ডকে অনেক বেশি অনুরোধ করলে তার হাজবেন্ড রাজি হয়ে যায়। আর সেই রুমিকে বলে সেখানে গিয়ে সাবধানে থাকতে, কারণ সেই গ্রামের তার অদ্ভুত প্রথা তার একদমই পছন্দ হয় না। এরপর আমাদের স্বপ্নার গ্রামের একটি মেয়েকে দেখানো হয়। সে বয়সন্ধিকালে পা দিয়েছে, তাই কাল থেকেই তার পাড়াধা পরিয়ে দেওয়ার জন্য আয়োজন করা শুরু হবে। মেয়েটির নাম কমলা। কমলা এই রীতি সম্বন্ধে খুব ভালো করেই জানতো, কিন্তু বাচ্চা মেয়েটি যখন বাইরে ছেলে মেয়েদেরকে ব্যাডমিন্টন খেলতে দেখে তখন সে শেষবারের মতো লুকিয়ে লুকিয়ে ব্যাডমিন্টন খেলার জন্য বাইরে যেতে লাগে। কিন্তু তার মা যখনই তাকে দেখে তখনই তাকে বকা দেওয়া শুরু করে আর বলে কালকে তার সেরিমনি, আর যদি আজ তাকে কেউ এইভাবে বাইরে ঘুরে বেড়াতে দেখে তাহলে তাকে বলি দিয়ে দেবে। এই কথা শুনে মেয়েটি বেশ ভয় পেয়ে যায়। তাছাড়াও তার বড় বোনও পোয়াতি ছিল, যদি অভিশাপ লেগে যায় তাহলে তার বড় বোনের পেটে থাকা বাচ্চাটাও মারা যাবে। তাই সে তাদের কথা মেনে নেয়। এরপর আবার আমাদেরকে স্বপ্নাকে দেখানো হয়। স্বপ্না একটা পরিত্যক্ত ট্রেনে গিয়ে ওঠে। তারপর আমরা জানতে পারি এটা হলো তার রাকেশের সাথে দেখা করার জায়গা। এখানে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্বপ্না যদি রাকেশকে তার মুখ না দেখায় আর রাকেশ যদি স্বপ্নাকে না দেখতে পারে তাহলে তাদের প্রেমের সম্পর্ক কিভাবে হলো। আসলে তাদের মধ্যে সম্পর্ক হয়েছে স্বপ্নার পাড়াদা সেরেমনির আগে। এই অনুষ্ঠানের পর থেকেই তারা সামনাসামনি এসে কথা বলতো। আজও তারা নিজেদের মাঝখানে একটি দেয়াল রেখে কথা বলে। রাকেশ স্বপ্নাকে বলতে থাকে দুদিনের মধ্যেই তো তাদের এঙ্গেজমেন্ট হতে চলেছে, তাহলে এখনো কেন তারা এভাবে কথা বলছে। স্বপ্না তাকে বলে যত যাই হোক বিয়ে হওয়ার আগে পর্যন্ত তারা একে অপরের সামনাসামনি আসবে না। এত বছর যেহেতু তারা এই নিয়মটা পালন করতে পেরেছে তাহলে আর কিছুদিন এই নিয়মটা সহ্য করা বেশি কঠিন হবে না। রাকেশও তখন তার কথা মেনে নেয়। তখন স্বপ্না তাকে বলতে থাকে আর কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যাবে, আর বলতে থাকে তার না একটা ছোট্ট স্বপ্ন রয়েছে, তাদের বিয়ে হবে, তারা ছোট্ট একটা ঘরে থাকবে, তার স্বামী অর্থাৎ রাকেশ ব্যাংকে চাকরি করবে আর স্বপ্না একটা স্কুলের টিচার হবে। তখন রাকেশ তার কথা শুনে বলে সে ব্যাংকে চাকরি করবে ঠিক আছে, কিন্তু স্বপ্নাকে সে কোনো কাজ করতে দেবে না। তার বউ হয়ে সে কেন কাজ করবে, তাকে রানীর মতো সবসময় রাজপ্রাসাদে সাজিয়ে রাখবে। স্বপ্না তার কথা শুনে খুশি হয়ে যায় আর তাকে তখন বিদায় জানিয়ে সেখান থেকে বাড়ি চলে যায়। এরপর সিন চেঞ্জ হয়ে পরের দিনের সিন দেখানো হয়। আজ সেই মেয়েটির অর্থাৎ কমলার পাড়াধার সেরিমনি চলছিল। সেখানে গ্রামে সবাই যায় এবং সবাই অনেক বেশি এনজয় করতে থাকে। স্বপ্না তার বান্ধবীদের সাথে মিলে সেইখানে যায়। অন্যদিক থেকে রাকেশও তার বন্ধুদের সাথে সেখানে আসে। তারা একসাথে এই দিনটিকে উপভোগ করে। এরপর যখন কমলার মাথায় পাড়াদা পরিয়ে দেওয়া হচ্ছিল তখন স্বপ্নার তার সেরিমনির কথা মনে পড়ে যায়। সেই দিন রাকেশ তার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু আর সে তার সাথে সামনাসামনি দেখা করতে পারে না। তখন থেকেই তারা দূরত্ব থেকে নিজেদের সাথে কথা বলতো। ওই মুহূর্তটা তাদের দুজনের জন্য অনেক বেশি কঠিন ছিল। এত ঝড়ঝাপটা পার করার পর তাদের অবশেষে এঙ্গেজমেন্টের দিন চলেই আসে। স্বপ্নাদের বাড়িতে অনেক বেশি অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিল। সকাল সকাল সেখানে রুমিও চলে আসে এবং সে স্বপ্নাকে সাজিয়ে দিতে থাকে। এক এক করে সেখানে অতিথিরা আসতে শুরু করে আর কিছুক্ষণ পরেই ছেলেপক্ষ অর্থাৎ রাকেশের পরিবার সেখানে চলে আসে। সবাই অনেক বেশি আনন্দ করছিল, কিন্তু তখনই দেখানো হয় সেই বাড়িতে একটা পোস্টার চলে আসে। পোস্টারের ওপর খুব স্পষ্টভাবে স্বপ্নার ছবি ছাপানো ছিল। এটাকে প্রথমে কেউ ভালোভাবে লক্ষ্য করে না, কিন্তু দুর্ভাগ্যবশত পোস্টারটি স্বপ্নার শ্বশুরবাড়ির লোকেদের কাছে চলে আসে। তারা তো সেখানে স্বপ্নার ছবি দেখে অনেক বেশি ঘাবড়ে যায়।
তারা নিজেদের চোখে একদমই বিশ্বাস করতে পারছিল না। মুহূর্তের মধ্যে তারা সেখানে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। এই আওয়াজ শুনে স্বপ্নও বাইরে বেরিয়ে এসে যায়। যখন স্বপ্না ছবিটাকে দেখে সে এটাও বুঝতে পারে না ছবিটি কিভাবে আসলো। অর্থাৎ আগের দিন স্বপ্নার মাথা থেকে যখন ওড়না উড়ে চলে গিয়েছিল তখনই হয়তো কোনো এক ফটোগ্রাফার সেই ছবিটি তুলে নেয়। স্বপ্না তখন তাদেরকে কি বলবে আর কিভাবে বোঝাবে কিছুই বুঝতে পারে না। স্বপ্নার শ্বশুরবাড়ি সহ গ্রামের সকল লোক স্বপ্নার উপর ক্ষুদ্র হয়ে ওঠে। গ্রামে যে সকল পোয়াতি মহিলারা ছিল তারা তো এই ভেবেই কান্নাকাটি করছে যে এখন হয়তো তাদের পেটের বাচ্চা মারা যাবে। মুহূর্তের মধ্যেই সেখানে সভা বসানো হয়। রাকেশের বাবা অর্থাৎ গ্রামের প্রধান সবাইকে ডেকে বলতে থাকে গ্রামের মেয়ে অর্থাৎ স্বপ্নার মুখ সবার সামনে চলে এসেছে। এখন তাদের অভিশাপ মেটানোর জন্য যত দ্রুত সম্ভব স্বপ্নাকে সেই কুয়োতে তার আত্মবলিদান দিতে হবে। তখন সেখানে রুমি উপস্থিত ছিল আর সে এই সমস্ত কথা শুনে অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে এটা সে কোনোভাবেই হতে দেবে না, এখনই এখানে পুলিশ ডাকবে। এভাবে একটা মানুষের মুখ দেখানোর জন্য তার জীবন নিয়ে নেওয়া হবে, এটা ছেলে খেলা নাকি? তখন গ্রাম প্রধান তাকে বলতে থাকে যদি সে পুলিশ ডাকে তাহলে সবার আগে পুলিশ স্বপ্নার বাবাকে গ্রেফতার করে নিয়ে যাবে। কারণ স্বপ্না যখন তার মায়ের পেটে ছিল গ্রামের একটি মেয়ে ভুল করে সবাইকে তার মুখ দেখিয়ে ফেলে। তখন স্বপ্নার কথা ভেবে তার বাবাই আগে মেয়েটিকে আত্মবলিদানের জন্য পুরো গ্রামকে রাজি করায়। আর তখন সেখানে একটি পুরোহিতকে ডাকা হয় এবং সিদ্ধান্ত শুনিয়ে দেওয়া হয় যে গ্রামকে অভিশাপ থেকে বাঁচানোর জন্য পরবর্তী ফুল মুনের রাতে স্বপ্নাকে আত্মবলি দিতে হবে। এটা বলে তারা সেখান থেকে চলে যায়। স্বপ্নার আজকে একটা কত বড় দিন ছিল, কত সুখের দিন ছিল, কিন্তু একটা ভুলের জন্য সবকিছু মাটি হয়ে গেল। আর তাছাড়াও এখন তার জীবন নিয়ে নেওয়ার কথা চলছে। স্বপ্না তো একদমই এটা ভেবে স্তব্ধ হয়ে যায়। রুমি তাকে বলতে থাকে সে এবং তার বাবা এখনই ব্যাকপ্যাক করে নেয়, সে তাদেরকে এখান থেকে শহরে নিয়ে যাবে। কিন্তু স্বপ্না তার সব আশা ছেড়ে দিয়েছিল, কারণ সেও তো এই প্রথায় বিশ্বাস করত। রুমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু স্বপ্না কিছুতেই তার কথা মানতে চায় না। তারপরেই দেখানো হয় স্বপ্না রাকেশের সাথে সেই জায়গায় গিয়ে দেখা করে। রাকেশও অনেক বেশি কষ্ট পাচ্ছিল। সে তার পরিবারকে অনেক বোঝানোর চেষ্টা করেছে কিন্তু কেউই তার কথা শুনতে চাইছে না। আর যে ফটোগ্রাফার তার ছবি তুলেছে সে তার কন্ট্যাক্ট নাম্বারও জোগাড় করে ফেলেছে, কিন্তু তাকে কল করলে সেই ফটোগ্রাফার কল তুলছে না। সবকিছু মিলিয়ে তাদের দুজনের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। স্বপ্না এটা ভেবে কাঁদতে থাকে যে তার সাথে এমনটা কেন হলো। রাকেশ তাকে কি বলে শান্ত করবে সে কিছুই বুঝতে পারছিল না। স্বপ্না তখন রাকেশকে বলে সে কি শেষবারের মতো তার মুখ দেখতে পারে। রাকেশ তখন তার সামনে গিয়ে বসে। স্বপ্না ঘুমটার নিচ থেকেই তার মুখটা দেখে আর এরপর সে নিজেকে আটকে রাখতে না পেরে রাকেশকে জড়িয়ে ধরে। এরপরেই দেখানো হয় স্বপ্নাকে সবাই মিলে দেবী সারদার মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছিল। আজ তার আত্মবলিদান দেওয়ার দিন। স্বপ্না তাদের কথা মেনে নিয়ে সেখানে যেতে থাকে। এরপর তাকে দেবীর সামনে নিয়ে যাওয়া হয় এবং তাকে ক্ষমা চাওয়ার জন্য বলা হয়। তখন স্বপ্না বলতে থাকে সে কোনো ভুল করেনি, ইচ্ছা করে কেউ তার মুখ দেখেনি, তাই সে এই শাস্তির যোগ্য না। কিন্তু তবুও সে তাদের কথা মতো কুয়োতে ঝাঁপ দেবে। সে যদি কোনো ভুল না করে থাকে তাহলে তাকে বাঁচানোর দায়িত্ব দেবী সারদার। এরপরেই তাকে কুয়োর কাছে নিয়ে যাওয়া হয় এবং তার হাতে পাথর বেঁধে দেওয়া হয়। এরপর তাকে ধীরে ধীরে কুয়োতে নামতে বলা হয়। এরপর তাকে মৃত্যুর মুখে দেখে রাকেশ ও রুমি খুব বেশি কান্নাকাটি করতে থাকে। তারা কোনোভাবে তাকে আটকানোর চেষ্টা করতে থাকে কিন্তু গ্রামবাসী তাদেরকে ধরে রেখেছিল। এক পর্যায়ে স্বপ্না কুয়োর মধ্যে লাফিয়ে পড়ে। তৎক্ষণাৎ সে কুয়োতে ডুবে যেতে থাকে। তখনই দেখানো হয় দেবীর মন্দিরে খুব ঝড়ো হওয়া শুরু হয়। এত বেশি বাতাস হচ্ছিল যার ফলে দেবীর সামনে রাখা অগ্নিটা নিভে যায়। এটা দেখে মন্দিরের দায়িত্বে থাকা মহিলারা তাড়াতাড়ি করে আত্মবলিদানের জায়গায় চলে আসে আর সবাইকে চিৎকার করে বলতে থাকে তারা যেন এখনই সেটাকে থামায় আর মেয়েটিকে বাঁচিয়ে নেয়, কারণ দেবী অনেক বেশি রেগে গেছে। একথা শুনে রাখে সঙ্গে সঙ্গে কুয়োতে ঝাঁপ দেয় আর স্বপ্নাকে বাঁচিয়ে নেয়। আর কিছুক্ষণ পরে দেখানো হয় গ্রামের সকল লোক আবার একত্রিত হয়। তখন মন্দিরের দায়িত্ব থাকা মহিলারা বলতে থাকে হয়তো স্বপ্না কোনো ভুল করেনি, তাই দেবী আজ এত বেশি রেগে গিয়েছে। তখন কিছু কিছু গ্রামবাসী তাদের কথা মেনে নেয়, কিন্তু কিছু লোক বলতে থাকে তারা তো এখনো এই বিষয় নিয়ে শিওর না, এইগুলো তো অন্য কারণেও হতে পারে। গ্রামের মধ্যে স্বপ্নাকে শাস্তি দেওয়া হবে কিনা এই নিয়ে কথাবার্তা শুরু হয়ে যায়। তখন রাকেশ সবাইকে বলতে থাকে যদি স্বপ্না সেই ফটোগ্রাফারের সাথে দেখা করে প্রমাণ করতে পারে যে ফটোগ্রাফারটা তার অনুমতি ছাড়া ফটো তুলেছে তাহলে তাকে যেন এই শাস্তি থেকে মুক্ত দিয়ে দেওয়া হয়। সেই ফটোগ্রাফার এখন কোথায় আছে সে সেটা জানে। সে হিমাচল প্রদেশের একটি ধর্মশালাতে রয়েছে।
গ্রাম প্রধান তখন তার কথায় রাজি হয়ে যায়। গ্রামে তখন একটা পোয়াতি মেয়ে ছিল যার কিনা 2 সপ্তাহ পরেই ডেলিভারি হওয়ার কথা। গ্রাম প্রধান তখন সকলের সামনে বলে, যদি স্বপ্না সেই ফটোগ্রাফারের সাথে দেখা করে প্রমাণ করতে পারে যে সে তার অনুমতি ছাড়া তার ফটো তুলেছে, তাহলে তাকে শাস্তি থেকে মুক্তি দেওয়া হবে এবং তার সাথে তার ছেলের বিয়েও দেওয়া হবে। কিন্তু তাকে এটা 2 সপ্তাহ হওয়ার আগেই প্রমাণ করতে হবে। যদি সে এটি প্রমাণ করতে না পারে তাহলে তাকে আত্মবলি দিতেই হবে। স্বপ্না তখন তাদের কথায় রাজি হয়ে যায়। রাকেশ তখন তার সাথে যেতে চায়। তখন গ্রাম প্রধান তাদেরকে বলে গ্রামের কোনো ব্যক্তি তাকে এই কাজে সাহায্য করতে পারবে না। পরবর্তী দিনে দেখানো হয় স্বপ্না উর্মির সাথে দেখা করে। আর সেই ফটোগ্রাফারকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। স্বপ্নাকে আর কেউই সাহায্য করতে পারতো না, তাই রুমি তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা ট্রেনে করে বেরিয়ে যায় এবং তখনই দেখানো হয় রুমি সেই ফটোগ্রাফারকে কল করার চেষ্টা করে, কিন্তু সে তাদের কল এখনো রিসিভ করছিল না। আর অন্যদিকে রুমির হাজবেন্ড, যে কিনা সবকিছু একা সামলাতে সামলাতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছে, আর তখনই রুমি তাকে কল করে এবং জানায় গ্রামের তার একটি আন্টি অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে, তাই তাকে তার সাথে দেখা করার জন্য যেতে হবে। সে 4 দিনের মধ্যেই বাড়িতে ফিরে আসবে। এই কথা তো শুনে তার হাজবেন্ডের মাথায় বাজ পড়ে, তবুও সে তাকে পারমিশন দিয়ে দেয়। তারা ঠিক করেছিল দিল্লি পৌঁছানোর পর রমার বান্ধবীর মেয়ে আমি তাদেরকে সাহায্য করবে এবং তাদেরকে ধর্মশালাতেও নিয়ে যাবে। এরপর কাহিনীতে আমাদেরকে আমিকে দেখানো হয়, যাকে কিনা তার মা ফোন করে এটা বলে যে গ্রামের থেকে কিছু লোক আসতে চলেছে, যাদের কথা সে আগেও তাকে বলেছিল। আমির মা আমিকে বলে যে তুমি তাদের সাহায্য করো। আমি তার মাকে বলে সে এখন প্রজেক্টে অনেক বিজি, তাদেরকে এখন নিতে যেতে পারবে না, এটা বলে সে ফোনটা রেখে দেয়। আমি অন্যদের মতোই কাজ করত, কিন্তু সেই কাজের সম্মান সে পেত না। এইবার আমি প্রজেক্টের হেড হতে চেয়েছিল, কিন্তু তার থেকে এই সুযোগটা কেড়ে নেওয়া হয়েছিল। কারণ কি, সে একটা মেয়ে। তার ফলে আমি অনেক রেগেছিল আর সে মনে করেছিল তার একটা ব্রেক চাই। আমির মা তাকে আবার ফোন করে এবং স্বপ্না আর রমার কথা তাকে বলে। তখন আমি রাজি হয়ে যায় এবং তাদেরকে ধর্মশালায় নিয়ে যাওয়ার জন্য চলে যায়। স্টেশনে আমি দুজনকে পিক করে। ঠান্ডার কারণে তারা গরমের পোশাক কিনেছিল। এর মধ্যেই স্বপ্না ভিড়ের মাঝখানে হারিয়ে যায়, যেখানে সে রুমাকে খুঁজতে গিয়ে নিজের একটা বড় ছবি দেখতে পায়, যেটা কিনা ম্যাগাজিনে ছাপানো হয়েছিল। যেটা দেখে স্বপ্না ভয়ে অনেক চিৎকার করতে থাকে। অনেক খোঁজার পর রুমা আর আমি তাকে খুঁজে পাই আর কাঁদতে কাঁদতে বলে তার ছবি সবাই দেখে নিয়েছে। তখন আমি তাকে বোঝাই গ্রামের লোক অন্ধবিশ্বাসী, আর আমি তাকে বোঝাই কারোর মুখ দেখে নিলে বাচ্চা মৃত জন্ম নেয় না। স্বপ্না তাকে এটা বলে তাদের ওখানে যদি কোনো মহিলা তার মুখ দেখিয়ে ফেলে তাহলে তার জীবন তাকে বলিদান দিতে হবে, তাহলেই বাচ্চা জীবন্ত জন্ম নেবে। আমি তাকে বললে যদি কোনো মহিলা এই কাজটি না করতো তাহলে অন্ধবিশ্বাস ভেঙে যেত। এই কথাটা শুনে স্বপ্নার একটু খারাপ লাগে। আমির বিয়ে করা একদম পছন্দ ছিল না। সে মনে করতো তার জীবন সে নিজের মতো চালাবে, কিন্তু স্বপ্না তাকে বলে ভগবান তাদেরকে বাচ্চা জন্মানোর জন্য শক্তি দিয়েছে, সেই জন্য বিয়ে এবং বাচ্চা জন্মানো করা একদম ঠিক। এই কথাটা শুনে আমি হেসে ফেলে। তারা ধর্মশালায় গিয়ে একটা ঘর নেয়। আমি যখন কাপড় চেঞ্জ করে স্নান করছিল স্বপ্না সেটা পছন্দ হলো না। সে এখান থেকে যাওয়ার চেষ্টা করলো এবং রুমা তাকে বোঝালো এখানে কেউ আমাদেরকে আর সাহায্য করবে না, শুধু আমিই আছে। স্বপ্না যখন ঘুমাচ্ছিল আমি তখন তার কাছে যাই, তো তখন সে তার কষ্টের কথাগুলো তাকে বলল। গর্ভবতী শ্রাবন্তী 1 মাসের পর বাচ্চা ডেলিভারি করবে, আর তার আগে স্বপ্নাকে সেই ফটোগ্রাফারকে খুঁজতে হবে এবং সে নিরপরাধ সেটা প্রমাণ করতে হবে, আর নয়তো তাকে তার জীবন শেষ করে ফেলতে হবে যাতে বাচ্চাটা ভালো থাকে। আমির এটা শুনে অনেক কষ্ট হয় এবং তাকে বলে এবার আর মজা করব না, আর আমরা দুজনে মিলে এবার ফটোগ্রাফারকে খুঁজবো। রাতে ল্যান্ডস্লাইডের জন্য গাড়ি থেমে যায় আর আমি গাড়ি দেখার জন্য বাইরে যাই, আর তখনই স্বপ্না ফটোগ্রাফারকে কল করে। কলটা লেগেও যায়, কলটা তুলেও নেয়, কিন্তু স্বপ্না ইংলিশ না জানার জন্য আমিকে ডাকে, কিন্তু ততক্ষণে কলটি কেটে গেছিল। কিন্তু পরে আমি সবকিছু মেসেজ করে পাঠিয়ে দেয়। অন্যদিকে রুমা তার স্বামীকে মিথ্যা কথা বলে যে কাকিমা অসুস্থ যার জন্য আমাকে আসতে দিচ্ছে না। অন্যদিকে তার স্বামী বাচ্চাকে সামলাতে সামলাতে অধৈর্য হয়ে যাচ্ছে। অন্যদিকে গ্রামে রাকেশের বাবা তাকে বলে যদিও স্বপ্না বেগুনার শিকার হয়ে যায় তাও তুমি তাকে বিয়ে করবে না, কারণ তার মুখ সবাই দেখে নিয়েছে। এইদিকে রাকেশের ধারণাও ধীরে ধীরে পাল্টে যেতে লাগলো। আর অন্যদিকে স্বপ্নার বাইরের দেশ দেখে এটা মনে হলো যেখানে গ্রামের লোক নিয়মে বেঁচে রয়েছে
অন্যদিকে বাকি লোকেরা স্বপ্নর জন্য বেঁচে রয়েছে। রাকেশ দোকানে দেখতে পায় স্বপ্নার ছবি লাগানো ম্যাগাজিনগুলো লোকেরা কিনছে এবং তার ছবিগুলো স্পর্শও করছে। এটা দেখে তার ঘৃণা লাগলো এবং সে মনে করলো বিয়েটা এবার ভাঙতেই হবে। রাতে ক্যাম্পফায়ারের পাশে একটা বয়স্ক লোক পাখির গল্প শোনাচ্ছিল। একটা পাখি কিনা সাহস জুগিয়ে ওড়ার চেষ্টা করেছিল, কিন্তু একটা বাজ এসে তাকে ধরে নিয়ে চলে যায়। কিন্তু পাখিটি তাও ওড়ার চেষ্টা করেছিল, সেটাই তার কাছে সব থেকে বড় উপহার। এইভাবে কিছু কিছু জায়গার লোকেদের আজাদি এইভাবে কোনো রকম বাহানা দিয়ে আটকে রাখা হয়েছে। এটা শুনে স্বপ্নার মনে হলো তার গ্রামে তো এটাই হচ্ছে, অন্ধবিশ্বাসের নামে মহিলাদের মুখ ঢেকে রাখা হচ্ছে। কিন্তু তার সত্ত্বেও সেই নিয়মের উপর কেউ কিছু বলতে পারছে না। অন্যদিকে রুমাকে ছাড়া তার হাজবেন্ড তো অনেক চিন্তিত। অন্যদিকে রুমা তো আমির সাথে এই ট্রিপটার মজা নিচ্ছিল। তারা যখন একটি ব্রিজের ওপর থেকে যাচ্ছিল তখন স্বপ্নার সেখান থেকে হাঁটতে ভয় লাগছিল, কারণ তার এটা ভয় ছিল যে তার ওড়না হাওয়ায় না উড়ে যায়। যখন স্বপ্নার ব্রিজের নিচে দেখে তখন তার আরো ভয় লাগে। সে তাদের থেকে দূরে গিয়ে ফোনের নেটওয়ার্ক চেক করে। তার মাথায় সবসময় তার মায়ের কথাই ঘোরে যে এই পর্দা তার সবসময় রক্ষা করবে। কিছুক্ষণ পরে তার ফোনে নেটওয়ার্ক আসে যেখানে সে তার বান্ধবীর মেসেজে দেখতে পায় রাকেশের বিয়ে ঠিক হয়ে গেছে। এটা দেখে স্বপ্না অনেক ভেঙে পড়ে এবং রাকেশকে ফোন করে। রাকেশ তখন তার বিয়ের মণ্ডপে বসেছিল। তার বাবা ফোনটা তোলে এবং সেখানে হওয়া সমস্ত ঘটনা শুনিয়ে দেয়। এটা শুনে স্বপ্না একদম ভেঙে পড়ে আর সেখানেই বসে পড়ে। সেই সময় পাশে থাকা কিছু মাতাল লোক তাকে ধরে নেয়। তার চিল্লানোর আওয়াজ শুনে রুমা আর আমি সেখানে পৌঁছে যায়। লোকগুলো স্বপ্নাকে গাড়িতে বসিয়ে অসভ্যতামি করার চেষ্টা করছিল। তারা রুমা আর আমিকে দেখে সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। সেই রাস্তাতেই কিছু মাউন্টেন ক্লাইম্বার্স আসছিল। আমি আর রুমা তাদেরকে সাহায্যের জন্য ডাকে এবং তারা মিলে সেই গাড়িটির পিছন করে। তারা স্বপ্নার কাপড় ছেঁড়ার চেষ্টা করছিল এবং তার ওড়নাটাও ছিঁড়ে ফেলে। তারা যখন দেখতে পাচ্ছে স্বপ্নাকে বাঁচানোর জন্য পিছন থেকে লোক আসছে, তখন তারা স্বপ্নাকে ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে দেয়। তার ফলে স্বপ্না অনেক আহত হয়ে যায়। সে মানসিক দিক থেকে অনেক ভেঙে পড়েছিল এবং কাঁদতে কাঁদতে রুমে চলে আসে। আর সে বলে তার মায়ের কথাগুলো সব মিথ্যা। এই পর্দা কখনো তার রক্ষা করতে পারবে না। যদি এমন হতো তাহলে পর্দা পড়ার পরেও তার সাথে লোকগুলো এমন কেন করলো? সে চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদতে থাকলো এবং বলতে লাগলো এগুলো সব মিথ্যা। আমি তাকে বোঝালো এবং বলল তোমাদের গ্রামে সবকিছুই কুসংস্কার। গ্রামে কোনো মহিলার মুখ দেখে ফেললে কোনো বাচ্চা মৃত জন্ম নেবে না। যদি কোনো মুখ দেখানো মহিলা তার জীবন না শেষ করতো তাহলে এগুলো কিছুই হতো না। তাহলে তাদের এই কুসংস্কারগুলো শেষ হতো, কিন্তু এটা করার সাহস কেউ দেখায়নি। তাই তোমারও এই অন্ধবিশ্বাসে বেঁচে থাকা উচিত নয়। তোমাকে তোমার জীবনটা বাঁচতে হবে। স্বপ্না তাকে জিজ্ঞাসা করে তাহলে এতে শ্রাবন্তীর বাচ্চা মরবে না? আমি তখন বলে না, সে কখনো মরবে না। তোমার পর্দা নামানোতে ওই বাচ্চার কি হবে? আর তাছাড়াও ওখানে দেবী জ্বালা মা কখনো চাইবে না কোনো মহিলা তার মুখ ঢাকুক আর কোনো বাচ্চার মৃত্যু হোক। এটা শোনার পর স্বপ্নার আরো অনেক সাহস জগিয়ে ওঠে। সে তার কুসংস্কারগুলো পিছনে ফেলে জীবনটাকে আরো ভালো করে বাঁচতে চাইলো। তার জীবনটাকে ভালো করে বাঁচা শুরু করে দিল। প্রথমবার সে তার পর্দা সরালো আর তার এই ব্যাপারে কোনো চিন্তা হলো না যে লোক তার মুখ দেখছে। যখন লোকেরা তার ফটোওয়ালা পোস্টার দেখে তখন তারা তাকে দেখে হাসে। কেউ তার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। তখন সে এটা বুঝতে পারলো ওই ফটোটা ওখানে থাকা কোনো খারাপ ব্যাপার না। সেই ফটোটা দেখে তার কোনো সমস্যাও হলো না। তখন আমি সেখানে তাকে এসে বলল তারা ফটোগ্রাফারকে খুঁজে ফেলেছে, এবার সে তার সাথে দেখা করতে পারে। জমি খসে পড়ার সমস্যাও এখন দূর হয়ে গেছিল, তাই তারা এবার এগোতে পারে। কিন্তু স্বপ্না তাকে বলে আরো কিছুদিন সে এখানে থাকতে চায়। তার সেই স্বাধীনতাটা ভালো লাগছিল, যার জন্য আমি আরো কিছুদিন থাকার জন্য রাজি হয়ে যায়। তারা মিলে সেখানে অনেক স্পোর্টস অ্যাক্টিভিটি করেছিল। প্রথমবার সে তার লাইফটাকে এত এনজয় করছিল। স্বপ্না সেখানে দেখে সেখানে আসা লোকেদের একটা করে বাকেট লিস্ট ছিল। যাদের জীবনে একটা কিছু করার ইচ্ছে ছিল সেগুলো তারা ডায়েরিতে লিখেছিল। সুব্বুও তার একটা বাকেট লিস্ট বানায় এবং সেখানে সে লিখে সেও জীবনে একবার পর্দা ছাড়াতলা গ্রামে সবার সামনে ঘুরতে চায়। সেই সময় সেই ফটোগ্রাফারটা স্বপ্নার মেসেজ দেখে এবং তাকে মেসেজ করে। সেই ভিডিওতে সে বলছিল আমি সাউথ ইন্ডিয়ার একটা বিশেষ পাখির ছবি নিতে গেছিলাম। আমি সেই ক্ষেতে পাখিটার অপেক্ষা করছিলাম। তখনই হঠাৎ করে তুমি আমার ক্যামেরার সামনে চলে আসো। আমি তৎক্ষণাৎ কোনো মানুষের ছবি তুলতে চাইনি, কিন্তু সেই মুহূর্তটা কিছু স্পেশাল ছিল, তাই আমার মন তখন একটা মানুষের ছবি তোলার ইচ্ছে হলো। সেই ফটোটা আমার এখনো পর্যন্ত সব থেকে বেস্ট ফটো। আমি তোমার অনুমতি নিয়ে এই ফটোটা ছাপাতে চেয়েছিলাম, তাই আমি তোমাকে অনেক খুঁজেছিলাম, কিন্তু আমি তোমাকে পাইনি, তাই আমি বিনা জিজ্ঞাসা করে ছেপে দিয়েছি।
আমার ধারণাও ছিল না যে এর ফলে এত বড় সমস্যা হয়ে যেতে পারে। আমি যে ভুলটা করেছি সেটা ঠিক করার জন্য আমি সবকিছু করতে রাজি। এসব শুনে স্বপ্না তখন বলে আমাদের এখানে থাকার আর কোনো কারণ নেই, এবার আমাদের আবার ফেরত চলে যাওয়া উচিত। তারা যখন সেখান থেকে যাচ্ছিল তখন কিছু ছেলেরা গাড়ি নিয়ে এসে তাদেরকে সাইড দিতে বলে। সাইড দেওয়ার পর তারা আগে না গিয়ে তাদের মজা নিতে লাগলো যে মহিলারা গাড়ি চালাচ্ছে। এটা শুনে আমি অনেক রেগে যাই এবং তাদের পিছন করতে লাগলো এবং রেসে তাদেরকে হারিয়ে দেয়। কিন্তু এই পিছন করার বদলে স্বপ্না আর রুমা অনেক ভয় পেয়ে যায় আর এটা ভাবলো তোমার তাদের সাথে ঝগড়া করার কি দরকার ছিল, এইসব তোমার শুধু অহংকার। রেগে গিয়ে আমি তাদেরকে বলে আমার তার সাথে মোকাবিলা করতে ভালো লেগেছে। তারা তাকে বলে তোমার এটাতে কি মজা লেগেছে। তখন আমি তাদেরকে বলে তাদের জীবনের কথা বলে। সে জীবনে অনেক কষ্ট করেছে কিন্তু মেয়ে হওয়ার ফলে তাকে কোনো জায়গায় গুরুত্ব দেওয়া হয়নি, যার কারণে তার কাছ থেকে প্রমোশনটাও কেড়ে নেওয়া হয়েছে। আর এখানে আমি রেসে তো জিততে পেরেছি, তার জন্যই আমি অনেক খুশি হয়েছি। আর এইদিকে রুমার হাজবেন্ড তাকে ফোনে অনেক বকাঝকা করে আর তাকে বলে সে একা আর কিছু সামলাতে পারছে না আর তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতেও বলে। ফোন কাটার পর রুমা স্বপ্নাকে বলে সবাইকে কাজের জন্য আমাকেই প্রয়োজন, কিন্তু আমার স্বপ্নের ব্যাপারে কেউ ভাবে না। আমি তো সবসময় বাড়িতেই থাকি, আমি এই দুনিয়া প্রথমবার দেখলাম। অন্যদিকে আমির একটা পুলিশ অফিসারের সাথে দেখা হয় আর বলে যে মহিলারা বিয়ে করে না এবং বাচ্চা জন্মায় না তারাই তাদের লাইফ ভালো করে বাঁচতে পারে। কিন্তু সেই পুলিশ অফিসারটা তাকে বলে সে বিবাহিত এবং তার বাচ্চাও রয়েছে, সে চাকরিও করে এবং তার জীবনটাকেও সে ভালোভাবে অনুভব করছে। সব মহিলাকে একই রকম ভেবো না, একটা মহিলা কেমন ভাবে জীবন যাপন করবে সেটা সেই ঠিক করে। যখন সে তার স্বপ্নগুলোকে অন্যের উপর ছেড়ে দেয় তখনই তার স্বপ্ন পূরণ হয় না। যদি তার সাথে কেউ দেয় এবং তার কথা ভাবে তাহলে সেই স্বপ্নগুলো পূরণ হতে পারে। এটা ভেবে আমির এটা মনে হয় সে ফালতুই স্বপ্নার উপর রাগ দেখিয়েছিল। আমি স্বপ্না আর রুমার কাছে ক্ষমা চেয়ে নেয় আর এইদিকে রুমা সাহস করে তার হাজবেন্ডকে ফোন করে সবকিছু সত্যি বলে দেয় যে সে কোনো কাকিমার কাছে নেই, সে ধর্মশালায় রয়েছে। সে সোজাসুজি বলে যে এই বাড়িটাও তোমার, এই বাচ্চাগুলোও তোমার, যতক্ষণ না আমি আছি ততক্ষণ তোমাকে ঘর এবং বাচ্চাদেরকে সামলানো শিখতে হবে। এটা শুনে তার হাজবেন্ড অনেক অবাক হয়ে যায়। অন্যদিকে গ্রামে শ্রাবন্তীর পেটের ব্যথা শুরু হয়ে যায়। গ্রামের লোকেরা ভয় পেয়ে যায় এবং স্বপ্নার বাবাকে গিয়ে বলে স্বপ্নাকে কালকেই ফিরতে হবে এবং তাকে শেষ করতে হবে এবং তার বাবা তাকে জানিয়ে দেয়। ভয় পেয়ে স্বপ্না ম্যাগাজিন তুলে সেটা পড়তে লাগলো এবং সেখানে দেখলো যারা কিনা অনেক বড় বড় পুরস্কার পেয়েছিল। এটা দেখার পর তার অনেক সাহস যোগায়। পরের দিন স্বপ্না, রুমা এবং আমি গ্রামে পৌঁছায়, কিন্তু স্বপ্না সেখানে বিনা পর্দা লাগিয়ে বাইরে বেড়ায়। লোকেরা সব অবাক হয়ে যায়। সেই সময় শ্রাবন্তীর অনেক বেশি ব্যথা হয় এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায় এবং সবাই তখন স্বপ্নাকে দোষ দিতে লাগলো। তার হাজবেন্ড যখন স্বপ্নার উপর আক্রমণ করতে লাগলো তখনই খবর আসে শ্রাবন্তী একটি সুস্থ বাচ্চাকে জন্ম দিয়েছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। গ্রামের লোকেরা তখন এটা মানলো তাদের শ্রাপ একটা অন্ধবিশ্বাসী। সবাই তখন দেবীর প্রার্থনা করলো এবং স্বপ্নাকে সম্মান দিতে লাগলো। স্বপ্না মশাল নিয়ে দেবীর উপর যে পর্দা লাগানো ছিল সেটাকে জ্বালিয়ে দেয়। এটা দেখার পর গ্রামের সকল মহিলারা তাদের মুখের উপর পর্দা সরিয়ে দেয়। অন্যদিকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে যখন স্বপ্না ফটোগ্রাফারের সাথে দেখা করেছিল এবং তাকে বলেছিল যখন গ্রামের সকল মহিলারা পর্দা ছেড়ে দেবে তখন আমি তোমাকে ফোন করব, তখন আমার ফটো ছাপবে। আর যেটা সে বলেছিল তেমনই হয়েছিল। মহিলারা পর্দা ছেড়ে দিয়েছিল এবং ফটোগ্রাফাররা তার নতুন ছবি ছেপেছিল। এইভাবেই পর্দা মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।